সেটা হসপিটালে ভালো করে সমস্যা নাই খবর করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় জামাতের এমপি গাজী নজরুল ইসলামের কাণ্ড বলবো না, কুকাণ্ড বলবো জানি না। আমি কোনো প্রশ্ন করার আগে আপনার কাছ থেকে জানতে চাই, অনেক কাহিনী মানে একটার পর একটা সাত দিয়ে মাছ ধরতে গিয়ে একটার পর একটা ভিডিও লিক হয়েছে, একটার পর ভিডিও আমরা দেখলাম। কি মনে হয় আপনার এই সব ঘটনা কি জামাতের জামাত যেই কথা বলে রাজনীতি করে এই কথার সাথে এইসব কর্মকাণ্ড কি মিল পায়? এবং এই যে এখন মনে হচ্ছে যে ঘটনাকে জায়েজ করতে যাচ্ছে, জামাত একটা বিবৃতি দিয়েছে, তারা সময় নিচ্ছে, তারা এখানে স্পষ্টত ঘটনাটা কি বোঝা যায়, কিন্তু জামাত সময় নিচ্ছে তারা এই ব্যাপারে কি করবে না করবে। তারা কেমন আপনার কাছে পুরো বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই, আপনি কিভাবে দেখছেন? জামাত একটা জুলুমকারী দল, যারা নিজেরা জুলুম করলে নিজেদের বিচার চায় না। উচিত ছিল জাতীয় সংসদ সদস্য আসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তাকে ওখানে দাঁড়িয়ে ওইখানে যদি ইসলামিক আইন চায় ওরা, তাহলে কি হইতো? যদি সে অবিবাহিত হতো তাহলে 100টা ব্যাপার খান, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে। তো সংসদ সদস্যরা হলো জাতির আইডল। সেই জায়গা থেকে এই সংসদ সদস্যকে সংসদ প্লাজার দক্ষিণ প্লাজায় সেখানে তাকে পাথর নিক্ষেপ করা হোক, ঠিক আছে? এইটা খুবই দুঃখজনক যে জামাত সবসময় এড়িয়ে যায় এবং স্বীকার করতে চায় না তাদের নিজের অপরাধগুলো। এবং তারা দেখেন গড়িমসি করছে। কেন গড়িমসি করছে? এই ঘটনাটাকে হিলিং করার জন্য টাইম দিচ্ছে। হ্যাঁ, যে এটা তারা ক্ষতি মেরামত করুক এবং আস্তে আস্তে স্বস্তি হোক, ঠান্ডা হোক। এই জায়গাতে বিএনপি এবং আওয়ামী লীগের একটা পার্থক্য আছে। বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে অনেক অপরাধ করে, কিন্তু কোন একটা অপরাধী পেলে সঙ্গে সঙ্গে দেখবেন যে ওবায়দুল কাদের সাহেবের স্বাক্ষরিত কোন একটা বহিষ্কারাদেশ, সঙ্গে সঙ্গে রিজভী ভাইয়ের স্বাক্ষরিত একটা বহিষ্কারাদেশ। তো এইখানে জামাত হলো মুনাফিকি একটা দল, যারা নিজেদের দলের লোককে সেভ করতে চায়। যত বড় অপরাধ করুক তারা এটা সেভ করবে, এবং যারা এই ভুল ধরবে তাদেরকে উল্টা এরা কাফের বানাবে, নাস্তিক বানাবে, তাদেরকে এরা উল্টো হুমকি ধামকি দেবে। আমরা এটা যদি একটু দেখি যে ভদ্রলোক দাবি করছে গাজী নজরুল ইসলাম যে এই তার থেকে 57 বছরের ছোট মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী, এই দাবিটা আমরা কতটা গ্রহণ করি? আমি এটা আরো পরে বলতে চাচ্ছিলাম। দেখেন, বাংলাদেশের যারা গরিব মানুষ, ঘরের চাল ফুটা হয়ে পানি পড়ে, ভাই একটা অসুস্থ, মা কিডনি পেশেন্ট, এরকম ঘরে যদি একটা মেয়ে থাকে, সেই মেয়ে চাকরি করার জন্য মানে এখানে ওখানে ঘুরে, ওরা দুনিয়া হাতড়ায় বেড়ায়, একটা চাকরি পাইলে মায়ের জন্য ওষুধ কিনবে। এই মেয়েটা কিন্তু সেই ধরনের পরিবারের একজন প্রতিনিধি, যে সদ্য এসএসসি পাশ করে একটা চাকরির জন্য গিয়েছিল এমপির কাছে। এমপি যদি প্রেম করতো, ভালোবাসা করতো, দুইজনে একটা কনসেন্ট থাকতো, একটা অসহায় অবস্থা যে এসএসসি পরীক্ষা দিয়েই তাকে একটা চাকরিতে ঢুকতে হবে, এইরকম একটা মেয়েকে চাকরির জন্য তাকে বিছানায় শোয়াচ্ছে, একটা তার সম্ভ্রমের বিনিময়ে তাকে একটা কর্ম নিতে হচ্ছে। এইটা আমরা বিভিন্ন সময় প্রভাবশালী লোকদের ক্ষেত্রে সিনেমায় দেখি, যে কর্মসংস্থানের জন্য একটা অসহায় পরিবারের মেয়েকে কিভাবে একটা মানে প্রভাবশালী লোকে দ্বারস্থ হয়ে তার ইজ্জত সম্ভ্রমকে খোয়ায় একটা কাজ পেতে হয়। তার একটা বাস্তব মানে চলচ্চিত্র আমরা দেখলাম একটা মেয়েকে, এবং যে মেয়েটা এই ধরনের ঘটনা না আসলে সে কোনো প্রতিকারই পাইতো না। এবং ওইখানে দেখেন তাকে আত্মীয় বলে পরিচয় দিচ্ছে, কিন্তু তাকে কিন্তু বউ হিসেবে পরিচয় দেয়নি, তাকে ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় দেয়নি। সে কিন্তু ওই মেয়ের ভালোবাসার মানুষ না, জাস্ট 10 মিনিটের বিছানার আনন্দ। ঠিক আছে, এইটা যে কোনো মানুষ রিলেশন করতে পারে, প্রেম করতে পারে, পরকীয়া করতে পারে, দুইজনের মধ্যে একে অপরকে ভালোবাসি কথাটা থাকে, এই ধরনের গল্প থাকে। সেই গল্পের প্রেক্ষিতে বলা যায় যে কোনটা রেপ না, কোনটা ধর্ষণ কোনটা ধর্ষণ না, কোনটা পারস্পরিক ভালোবাসার সম্মতিতে যৌন মিলন, কোনটা পারস্পরিক ভালোবাসার সম্মতিতে যৌন মিলন না। এইটা কিন্তু স্রেফ একটা জীবন বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য একটা মেয়ে
কর্মসংস্থান খুঁজতে এসে একটা মন্ত্রীর, একটা এমপি তাকে যে কিভাবে বিছানায় শোয়াই ফেলে তার একটা বাস্তব চিত্র আমরা এই জামাতের মাধ্যমে পাইলাম। আমি আর কোনো ব্যাখ্যা দিতে যাচ্ছি না এখানে। আর দুইটা বিষয় একটু দুইটা ডাইমেনশন বুঝতে। একটা হলো কাজী একটা স্টেটমেন্ট দিচ্ছে, কাজী বলতেছে যে ঢাকা থেকে অর্ডার করে তারা কাবিননামা বানাইতে বলছে, এবং তার ড্রাইভার আবার প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন দিয়ে বলছে এরকম নাকি আরো ভিডিও আছে, মানে আরো মেয়েদের সাথে ভিডিও আছে। ড্রাইভারকে অবশ্যই পুরস্কার দেওয়া উচিত, বড় পুরস্কার দেওয়া উচিত। যদি জামাত উল্টে ড্রাইভারের সাথে যাচ্ছে, বুঝছেন, এত বড় একটা ঘৃণ্য অপরাধ করছে। আমি বলতেছি এটা কিন্তু প্রেম না, এটাকে প্রেম বলা যাবে না, এটা কিন্তু ভালোবাসা না। এটা একটা অসহায় পরিবারের অসহায় মেয়ে, সদ্য এসএসসি পরীক্ষা পাশ করেছে, যে এখনো শিশু। এই ধরনের একটা শিশু চাকরি করতে চায় পরিবারকে বাঁচানোর জন্য, তাকে সে মানে জোর তদবির করে তাকে বিছানায় শোয়াচ্ছে। এইটা ভালোবাসা না। ভালোবাসার ক্ষেত্রে অনেক স্যাক্রিফাইস হয়, যে তারা পরস্পর প্রেম করছে। আমি এই প্রসঙ্গটা শেষ করে ফেলবো, শুধু একটা জিনিস দেখেন, আমি এই মানে এটা যে রগরগের সাইডটা এটা নিয়ে আলাপ করতে চাচ্ছি না, কিন্তু এরকম একটা ঘটনায় সাংগঠনিক ভাবে জামাত এই এমপি কে সেভ করার জন্য চেষ্টা করছে। প্রথমে বলেছে এআই ভিডিও, তারপরে বলেছে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ে, তারপরে বলছে এটা জিম্মি নাটক। কেন তারা এত রকম কথাবার্তা বলতে গেল? আচ্ছা, এটা কি বিপদে পড়েছে? প্রথমত জামাত এমন একটা দল যারা স্বীকার করেছে তাদের নেতা কর্মীরা একজন আরেকজনের স্ত্রীকে নিয়ে যায়, একজন আরেকজনের স্ত্রীকে ভাগায় নিয়ে যায়। এইখানে বাংলাদেশে যে সকল মহিলারা জামাত ইসলামের রাজনীতি শুরু করেছে, সে সকল মহিলাদেরকে বলবো না, তারা তো মানে তাদের ধর্মীয় আদর্শের জায়গায় পুরুষ জামাত নেতাদেরকে এতটুকু সম্মান করে যে পুরুষের নেতৃত্ব জায়গা তারা নিতে চায় না, এতটুকু সম্মান করে। এটা কিরকম অনার, তারা স্বঘোষিত ভাবে বলছে যে ওইখানে আমির বা বিভিন্ন পদগুলোতে পুরুষরা থাকবে, তা লোয়ার অধীনস্থ হিসেবে থাকবে। এখানে আপনার হলো যে সকল পুরুষ জামাত করে না, যে সকল পুরুষ জামাত করে তারা তো আর এক জামাত স্ত্রী জামাত নেতার বউকে নিতেই পারে, কিন্তু যারা জামাত করে না কিন্তু বউ জামাতে যুক্ত হয়ে গেছে, তাদের বউদের কি হাল, তাদের বউরা কিভাবে জামাত নেতাদের সেবা যত্ন করতেছে, এটা কিন্তু একটা কনসার্নের বিষয়। ওই গাজী নজরুল যে আছে সেও কিন্তু এরকম পর্দা টাঙ্গায় দিয়ে এই পাশ থেকে ওই পাশের নারীদের ওসিয়ত করে, ওই পাশের নারীদের বয়ান করে, কিন্তু সেই বয়ানের আড়ালে পর্দা মাঝে মাঝে উঠে যায় কিনা, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রশ্ন আসছে। যে আমাদের সমাজে যারা জামাত করি না, যারা জামাত করে, তারা পরস্পরের স্ত্রীকে নেয় জামাত নেতারা স্বীকার করে নিচ্ছে, কিন্তু যারা জামাত করে না কিন্তু স্ত্রীকে জামাত করার জন্য ছাইড়া দিছে, তারা কোন জামাত নেতার সেবা করছে সেই স্ত্রীরা, এটা কিন্তু এখন নতুন করে কনসার্নের বিষয়ে আসছে। ভিন্ন একটা প্রসঙ্গে যাই তারেক রহমান, সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গ। জামাত দেখেন ইলেকশন কমিশনে ছুটে গেছিল যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আওয়ামী লীগ করতো এরকম লোকজন যেন ইলেকশন না করতে পারে। আমরা যদি বলি যে দেশে এখন নির্বাচন করতে পারবে এরকম আওয়ামী লীগের লোক যদি থেকে থাকে, তাহলে তো একটা সত্যিকার অর্থে ধোয়া তুলসী পাতা ছাড়া আর কারো পক্ষে ইলেকশন করা সম্ভব না। বাস্তব হলো তাই বলে, মানে যারা ইন্ডিয়া আমি একটু বলি, শুনেন আমি একটু বলি। দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ যারা অবস্থান করতেছে তারা মানসিকভাবে প্রচন্ড শক্তিশালী, এক নাম্বার। দুই নাম্বার, তাদের এতটুকু সততাপূর্ণ হিম্মত আছে যে দেশে অবস্থান করলে তাদের কিছু হবে না, কারণ তারা কোনো অন্যায় করেনি। আমি দেশে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের কথা বলতেছি, যারা দেশ থেকে চলে গেছে তাদের মধ্যে ওই ভয় আছে, তারা অন্যায় করছে, তারা মানুষের উপর জুলুম করছে, যে যেখানে জুলুম করছে সে সেখান থেকে আতঙ্কিত হয়ে চলে গেছে। কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করছে তারা হিম্মতের সঙ্গে আছে, তারা সাহসিকতার সঙ্গে আছে, এবং তাদের নৈতিক সাহস আছে যে তারা অন্যায় করেনি, এই জন্য তারা দেশে থাকার হিম্মত রাখে। এই মানুষগুলো নির্বাচনের জন্য একটা উত্তম একটা মানে হলো জায়গায় আছে, এবং তাদেরকে মানুষ নির্বাচিত করবেও। কিন্তু জামাত আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে একটা রাজনীতি করতে চায়, আওয়ামী লীগের লোকদেরকে তাদের মধ্যে গিলে ফেলতে চায়, এবং আওয়ামী লীগ এবং জামাত সংঘবদ্ধ ভাবে তারা এরকম একটা চায় যে তারেক রহমানকে পরাজিত করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, বিএনপিকে পরাজিত করবে, এইরকম একটা বিষয়। বেসিক্যালি জামাত আওয়ামী লীগের ইস্টাবলিশমেন্ট চায় না, বাট আওয়ামী লীগের ইস্টাবলিশমেন্টকে ব্যবহার করতে চায়।
আওয়ামী লীগের শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় হতে চায়। এবং এইটা একটা মারাত্মক আত্মহত্যা হবে যদি কখনো আওয়ামী লীগ মানে বিএনপির উপর রাগ ক্ষোভ থেকে জামাতকে স্ট্যাবলিশ করে। জামাতের স্ট্যাবলিশ মানে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিশ্বাসকে চিরতরে হত্যা করা, এবং রাজাদেরকে এবং রাজাকাররা এতটুকু প্রতিহিংসা মানে পরায়ণ, এতটুকু তাদের ঘৃণা, তারা প্রতিনিয়ত মানুষকে জবাই করতে চায়, রক কাটতে চায়, হত্যা করতে চায়। তারা এই মুহূর্তে এখন এই বাংলাদেশেও এখন এমন একটা ভয়ঙ্কর অবস্থায় আছে যে বিএনপির বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন, কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলা অনেক ভয়ঙ্কর একটা অবস্থা। আপনি খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা যখন ডিসেম্বরে ফেরার ঘোষণা দিচ্ছে রয়টার্সের ইন্টারভিউতে, তারপরে বিএনপি একটা অবস্থান বলেছে, বিএনপি এবং কূটনৈতিক তৎপরতা তারা এখনো চালাচ্ছে যে শেখ হাসিনাকে ওই বন্দি বিনিময় চুক্তি আওতায় আনতে হবে। জামাত যদি বলি, জামাত এবং জুলাই তথাকথিত জুলাই যোদ্ধা নামে যারা এখন রাজনীতির মাঠে আছে, তারা তাদের ভাব দেখে মনে হচ্ছে যে ভাই শেখ হাসিনা না আসলে ভালো, বাঁচি, এরকম একটা ভাব। এইটা কেন? শেখ হাসিনা আসলে জামাত এনসিপির লোড নিতে পারবে না, কিন্তু বিএনপি লোড নিতে পারবে। বিএনপি এই ধরনের লোড নিতে অভ্যস্ত, লোড নিয়ে নিয়ে তারা অভ্যস্ত। তারা চাপ খাইতে খাইতে বহু চাপ খাইছে। চাপ খাইতে খাইতে বেগম যে মারাই গেলেন, তারেক রহমান তো কি ভয়ঙ্কর ভাবে স্যাবোটেজ হয়েছিলেন, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, কি অত্যাচার নির্যাতন সবকিছু মিলে বিএনপি সহ্য করে করে। এবং বিএনপি কখনোই আওয়ামী লীগ পুনর্বাসনের ভয় পায় না, কখনোই ভয় পায় না। বিএনপির মধ্যে এই ভয় ডরের কিছুই নাই। এবং বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে 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 টিকে থাকতে চায়, লড়াই করে সামনে এগিয়ে যেতে চায়। এটা আওয়ামী লীগেরও ক্যারেক্টার। এবং বিএনপি এমন একটা বড় দল যারা যাদেরকে গালি দিলে তারা মন খারাপ করে না, যাদের সমালোচনা করলে মন খারাপ করে না। এই ক্যারেক্টার আওয়ামী লীগের মধ্যে আছে, যে আওয়ামী লীগকে গালি দিলে আওয়ামী লীগ মন খারাপ করে না। এইটা যারা ছোট লোক হীনমন্যতা থাকে, ছোট লোকদের দল হলো জামাত, এদেরকে কিছু বললে এরা হীনমন্যতায় ভোগে এবং এরা মনে হয় বিলুপ্ত হয়ে গেল এইরকম একটা আতঙ্কে থাকে। এটা ওদের যে ঐতিহাসিক মানে অপরাধ, গণহত্যার অপরাধ, গণধর্ষণের অপরাধ, ওইখান থেকে ওদের বাচ্চা কাচ্চা তারাও হীনমন্যতায় ভোগে, যে আমাদের কিছু বললেই মনে হয় আমরা হারাই গেলাম, আমরা মনে হয় বিলুপ্ত হয়ে গেলাম। ওই আতঙ্ক থেকে ওরা কাউকে কিছু বলতে দিতে চায় না। ওরা হলো হিংস্র একটা রূপ নিয়ে থাকে, যে কেউ যেন ওদের বিরুদ্ধে কিছু বলতে না পারে। এই জায়গাটা কিন্তু বিএনপি যে পরিমাণ লিবারেল, যে আওয়ামী লীগ আসলে বিএনপি দেউলিয়া হয়ে যাবে এই ধরনের চিন্তা বিএনপি কখনোই করে না। যে এই ধরনের আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, ওইটা বক্তব্যের মাঠে বক্তব্য, রাজনৈতিক জায়গা থেকে রাজনীতি তারা করে, কিন্তু মাঠ পর্যায়ে দেখবেন যে আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে ওই লেভেলের কোনো নিপীড়ন নির্যাতন যেই লেভেলে হওয়ার কথা ছিল, বা যেই লেভেলে আওয়ামী লীগ হওয়ার প্রত্যাশা করতেছিল, যে 5 লাখ লোক মানুষ মারা যাবে বিএনপি ক্ষমতায় আসলে, এরকম বিভিন্ন ধরনের কথা ছিল তো নাকি? এ ধরনের স্টেটমেন্ট ছিল নাকি? কিন্তু সেই স্টেটমেন্ট আর বর্তমান বাস্তবতা দেখেন কতটুকু স্বস্তিদায়ক আছে, এবং এটা ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, এমনি বক্তব্য দিচ্ছে সালাউদ্দিন ভাই অনেক জোরে জোরে, তারা বিভিন্ন মন্ত্রীরা, প্রধানমন্ত্রী বা বিভিন্ন দিন বক্তব্য দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের উপরে সেই অর্থে তারা যে পরিমাণ নিপীড়িত হয়েছে, সেই অর্থে অতটুকু নিপীড়নের মাত্রাটা ওই রকম না। এই পার্থক্যটা আমি করছি। এবং বিএনপি মোটেও ভয় পায় না আওয়ামী লীগ ফিরে আসলে। বিএনপি রাজনৈতিক জায়গা থেকে আওয়ামী লীগ হীনমন্যতায় ভুগতেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কার সাথে আমাদের সাথে রাজনীতি করার কি আছে, তাই না? এরা তো রাজাকার, এদের বিরুদ্ধে কি রাজনীতি করবে? সবশেষ আর একটা প্রসঙ্গ দিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করবো। এটা হলো আবারও কোথায় কোথায় যেন তৌহিদি জনতা ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছে, আবারও মব করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচারকে বের করে দেওয়া হচ্ছে, মব করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এই কাজগুলো এখন কারা করছে, আপনার কাছে কি মনে হয়? তো তৌহিদি জনতা এখন জামাতের অফিসে যায় ভাঙচুর করে না কেন? তৌহিদি জনতা যদি হতো, এই যখন একটা রেপিস্টকে জায়গা দিছে এখনো বহিষ্কার করে না, তাদের বিক্ষোভ জামাত কার্যালয় পর্যন্ত যায় না কেন জিজ্ঞাসা করছি, তাই না? তাদের বিক্ষোভ পতিতালয়ে যাচ্ছে না কেন? তাদের বিক্ষোভ মানে হলো উলিয়াদের কবরস্থান, মাজার, এগুলো সাইন অফ মানে হলো ইসলামিক এস্টাবলিশমেন্ট। আমাদের শাহ সুলতান বলখি রহমতুল্লাহ মহাস্থানগড়ের মাজার, তারপরে সিলেটের মাজার, চট্টগ্রামে অনেক বড় বড় পীর সাহেব আছে তাদের মাজার, এগুলো আজকের যে এই যে ইসলামিক মানে জনগোষ্ঠী, এইটা তো জামাতিরা বানায়নি, বা এটা তো অন্য কেউ এসে বানায়নি, এই আমাদের পীর সাহেবরা তারা বানিয়েছেন। সুতরাং
তাদেরকে কেন্দ্র করে যে চর্চা, গবেষণা এবং তাদেরকে কেন্দ্র করে যে মানুষের আবৃত হওয়া, এই আবৃত হওয়ার জায়গাটা তো মানে চর্চার জায়গা। এগুলো যারা ধ্বংস করতে চায় তাদের বেসিক্যালি নিজেদের কোনো এস্টাবলিশমেন্ট নাই, এই জন্য তারা এগুলো ধ্বংস করতে চায়, যে তাদের কোনো মানে বসার জায়গা নাই, তাদের কোনো গন্তব্য নাই, এই জন্য তারা এগুলো ধ্বংস করতে চায়। আমাদের সাতক্ষীরার মাননীয় এমপি গাজী নজরুল ইসলামের একটা অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে দুই একটি কথা বলতে চাই এবং আমাদের রফিকুল্লাহ আফসারী হুজুরের প্রসঙ্গ এখানে টানতে চাই, আমির হামজাকেও টানতে চাই। প্রথম কথা হচ্ছে, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা, ব্যক্তিগত বিষয় নিয়ে উল্লাস করা, এটা ঠিক না। ঠিক আছে, এখন ভিডিওটি কে বা কারা করেছে, কিভাবে করেছে, এবং তারপর তিনি হয়তো আপলোড করেছেন, এটা একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন করে ছড়িয়ে গেছে, যাক ভাইরাল হয়ে গেছে। যেহেতু তিনি এমপি, এটার ভিডিওটার একটা গুরুত্ব আছে, সেই জন্য ভাইরাল হয়েছে। এখন তিনি বলছেন যে আমার দ্বিতীয় স্ত্রী। এখন আমাদের এই অভিজ্ঞতা তো আছেই, কেউ ধরা পড়লেই বলে যে আমার দ্বিতীয় স্ত্রী। আমাদের 501-এর কথা মনে আছে, তিনি যখন ধরা পড়লেন তিনি বললেন যে এটা আমার দ্বিতীয় স্ত্রী। এখন এই গাজী নজরুল ইসলাম তিনিও বলছেন এটা আমার দ্বিতীয় স্ত্রী, কিন্তু তাদের বয়সের পার্থক্য হলো 57 বছর। মেয়েটির বায়োডাটাতে লেখা আছে মেয়েটি অবিবাহিত, মেয়েটি এখনো বিবাহ করে নাই। 2008 সালে মেয়েটির জন্ম, এখনো তিনি বিয়ে করেননি। সেখানে গাজী নজরুল ইসলাম বলছেন এখন আমার দ্বিতীয় স্ত্রী। রফিকুল্লাহ আফসারী সাহেব গাজী নজরুল ইসলামকে এখন পরামর্শ দিলেন যে আপনি আরো 2টা বিয়ে করেন। এখন এই কাজটা বৈধ করেছে নাকি অবৈধ করেছে? বৈধ হইলে, বৈধ স্ত্রী যদি ওনার হয়ে থাকে, বৈধ স্ত্রীর ভিডিওতে এরকম না। ওনার স্ত্রীর ভিডিও কি এরকম হবে? ওনার ভিডিও, বৈধ স্ত্রীর ভিডিও কি এরকম কেউ করবে? ওনার বৈধ স্ত্রীর, ওনাদের দাম্পত্য জীবন, ওনাদের ব্যক্তিগত জীবনের ছবি তো এইভাবে কেউ পাবেও না, পাওয়া উচিত নয়। পাইলে সেটা নিয়ে কোনো কথা বলা উচিত নয়। যেহেতু তার বৈধ স্ত্রী নয়, সেহেতু ভিডিওটি এত ভাইরাল হচ্ছে। যেহেতু তিনি এমপি, যেহেতু তিনি জামাত নেতা, জামাত নেতা এই কারণে, জামাত নেতাও তো মানুষ, কিন্তু জামাত নেতারা এগুলার ঘোর বিরোধিতা করেন প্রকাশ্যে এবং ধরে পাথর ছড়িয়ে দিতে বলেন। এখন গাজী নজরুল ইসলামের কি হবে? সেই জন্য জামাত নেতাদের কাছে, ইসলামী বক্তাদের কাছ থেকে এগুলো আশা করা ঠিক না। তারাই সেগুলো করেন, যারা এটার বিরোধিতা করেন, অবৈধ সম্পর্কের বিরোধিতা করেন, যেমন আবু তোহা আদনান এটার বিরোধিতা করেন, কিন্তু এটা তিনি নিজে করেন। গাজী নজরুল ইসলাম জামাত নেতা, আরো জামাত নেতা অনেকে ধরা পড়েছে, তারা এগুলোর বেশি বিরুদ্ধে বলেন এবং তারা এগুলো বেশি করেন। যখনই ধরা পড়েন তখন নবী রাসূলদের প্রসঙ্গ নিয়ে আসেন। আমিরে জামাত তিনি বলছেন নবীজি পিছন থেকে জড়িয়ে ধরতেন, নবীজি ওই করতেন। এখন রফিকুল্লাহ আফসারী বলছে আমাদের সাহাবীদের দাম্পত্য জীবনের কথা শুনলে কি বলছে আমি একটু শুনাই। তার আগে একটা কথা মনে করিয়ে দিই, আমাদের বর্তমান এমপি আমির হামজা তিনি একবার ওয়াজ মাহফিলে বলছেন যে আল্লাহ যদি জান্নাতে নেয় মানুষকে, ওখানে জামাতের লোকজন বেশি সাতক্ষীরাতে, আল্লাহ যদি জান্নাতের লোকজন নেয় প্রথম সাতক্ষীরা থেকে শুরু করবে। এটা ওই আমির হামজা জানে। আমির হামজা জানে আল্লাহ যদি জান্নাতে কোনো মানুষ নেয় সেটা সাতক্ষীরা থেকে শুরু করবেন। উফ। আচ্ছা, এখন রফিকুল্লাহ হুজুর বলছে গাজী নজরুল ইসলামকে আরো 2 বিয়ের পরামর্শ দিলেন রফিকুল্লাহ আফসারী। এই কাজটা বৈধ করেছে নাকি অবৈধ করেছে এটা বিচার বিবেচনা না করে রফিকুল্লাহ আফসারী সাহেব এর আগে আরো অনেককে উনি ফতোয়া দিয়ে হালাল করে দিয়েছেন। উনি বলছেন এটা একটা জান্নাতি কাজ, এটা তিনি যাতে আরো 2 বিয়ে করেন। বিয়ে করার দরকার আছে কিনা, ওই যে মুতা বিয়ে, ঠিক আছে। রফিকুল্লাহ আফসারী কি বলছে একটু সেটা পড়ে শোনাই। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও ও ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল্লাহ আফসারী। ছড়িয়ে দিয়েছে, যে ভিডিওটি করে ফেলেছে ছড়িয়ে তার বিরোধিতা করেছেন। ঠিক আছে, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে লাফালাফি করা ঠিক না, কিন্তু ওই ব্যক্তিটিকে তিনি এটা করবেন কেন, এখানেই তো প্রশ্ন। একই সঙ্গে তিনি এমপি গাজী নজরুল ইসলামকে আরো 2টি বিয়ে করার পরামর্শ দেন।
চিন্তা করেন, রফিকুল্লাহ আফসারী সাহেব পাতায়া টাতায়া সি বিচ টি বিচ সবকিছু ঘুরেন, যখন বিদেশে যান সবকিছু দেখে আসেন, ওখানে ছেলে মেয়েরা কি ড্রেস পরেছে। রফিকুল্লাহ আফসারী সাহেব ওয়াজ মাহফিলে খুব রসালো করে বক্তব্য দেন। তিনি এগুলা, তার কয়জন নারীর সাথে সম্পর্ক আছে সেটি জানা নেই। যাই ভিডিও বার্তা রফিকুল্লাহ আফসারী বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো 2টি বিয়ে করা, হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। আহের হালাল জিনিস, আচ্ছা হালাল বৈধ স্ত্রী হলে বৈধ স্ত্রীর সাথে এরকম, আমি এটার ব্যাখ্যা করতে চাই না। যারা এই ধরনের ভিডিও ভাইরাল করেছে তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে আসে, আল্লাহ তো দেখেছেন। রফিকুল্লাহ আফসারী বলছে যারা ভিডিওটা করেছে তাদের আল্লাহ বিচার করবে, এবং এটা একটা জান্নাতি কাজ, এটাতে শরম নেই, করতে থাকেন। আরো 2 বিয়ে করা, বিয়ে তো না, বুঝেন এগুলো যাক বললাম না। ইসলামে সাহাবীদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, এই যে সাহাবীদেরকে নিয়ে আসছে এখন। দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের শিক্ষা, এবং বিবাহ একটি পবিত্র সম্পর্ক। বিবাহ তো পবিত্র সম্পর্ক, সারা পৃথিবীর সবাই জানে, আল্লাহর রাসূলও বলে গেছেন, নবী রাসূলরা বলে গেছেন। কিন্তু এটা কি বিবাহিক সম্পর্ক? বিবাহিক সম্পর্ক কি এরকম হয়? ধরা পড়লেই দ্বিতীয় স্ত্রী। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা বিব্রত করা কোনোভাবেই ঠিক নয় বলে উল্লেখ করেন, মন্তব্য করেন তিনি। আচ্ছা, এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক? আমি এটা নিয়ে আর বাড়াতে চাই না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এমনি কথা বলতে চাই না, কারো ব্যক্তিগত বিষয় ভাইরাল হোক এটাও চাই না। কিন্তু উনি যেহেতু এমপি, উনি যেহেতু জামাত নেতা, সেহেতু বিষয়টি, প্রসঙ্গটি সামনে চলে এসছে। আবার রফিকুল্লাহ হুজুর বলছে এই কথা, এটা হালাল জান্নাতি কাজ। সেই দিক থেকে আমি বলতে চাই, তারও তো বিচার বিবেচনা করা উচিত ছিল, এটা কি ওনার বৈধ স্ত্রী নাকি অবৈধ সম্পর্ক, এটা ভাবা উচিত ছিল, তো একটু ওয়েট করা উচিত ছিল। এখন রফিকুল্লাহ আফসারী সাহেবের কথা যদি সত্য হয়, আমাদের অন্যান্য ইসলামী বক্তারা কি বলেন সেটাও শুনি, সেটাও শুনবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাই হোক, আমার কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি চাই না আমরা, স্বাভাবিক ব্যাপার, কারো ব্যক্তিগত বিষয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হলে সেটা তো অবশ্যই যারা ভিডিও করেছে তাদের শাস্তি হওয়া উচিত, যদি তার হাজব্যান্ড ওয়াইফ হন।